আমি কি জবাব দেব সাদিয়াকে? কোথা থেকে জোগাড় করব এত টাকা? বেতন যা পাবো সেগুলো তো ধার পরিশোধ করে অনেকটা শেষ হয়ে যাবে। বাকি যা থাকবে সেটা দিয়ে কিচ্ছু হবে না। এসব ভাবতে ভাবতে ক্লান্ত পায়ে হেঁটে যাচ্ছে রাশেদ। সূর্যটা যেন ঠিক মাথার উপরে উঠেছে। এত গরম পড়ছে, কপাল থেকে টপ টপ করে ঘাম পড়ছে। খুব তৃষ্ণা পেয়েছে রাশেদের। যদি কেউ এক গ্লাস জল দিত, গলাটা ভিজিয়ে নিত। রিক্সা চালকগুলো মানুষ দেখলে এগিয়ে যাচ্ছে, কে আগে যাত্রী নিয়ে ভাড়া মারতে পারবে। রাশেদ প্রায় সময় অফিস থেকে বাসায় হেঁটে আসে। তাতে শরীর ভালো থাকে, সাথে টাকাও বাঁচে। কারণ তাকে দিনে 4 বার আসা যাওয়া করতে হয়। অবশ্য অন্য কলিগরা 2 বার আসা যাওয়া করে, কারণ তারা বাসা থেকে দুপুরে লাঞ্চ নিয়ে আসে। আবার কেউ কেউ এখানে কিনে খায়। রাশেদ একবার সাদিয়াকে বলেছে, তোমার কষ্ট না হলে একটা কথা বলবো। বলো। তবে এমন কথা বলিও না যেটা আমি পারবো না। না মানে? দূর, বলো না। আসলে আমার প্রতিদিন খেতে আসতে কষ্ট হয়। তুমি যদি দুপুরে লাঞ্চটা দিয়ে দিতে। তুমি কি পাগল হয়েছো? সেই ভোরে উঠে আমি কিচেনে যাব রান্না করতে? এমনি আমার স্কিন খারাপ হয়ে যাচ্ছে। তাছাড়া সকালে রোদটা কিচেনে সরাসরি ঢুকে। এমনি বললাম, এত রাগ হইও না। আমি আসতে পারবো, সমস্যা নেই। রাশেদ ধীরে ধীরে হাঁটছে। কিছু লোক রাস্তার পাশে টং দোকানগুলো থেকে পিঠা, চা, পরোটা খাচ্ছে। আবার কেউ আপন মনে সিগারেট টানছে। চারপাশে মানুষগুলো পেটের কাজে ব্যস্ত। এই পেটের জন্য তো এত আয়োজন সবার। যখন পেটে খাবার ঠিক মতো পড়ে, তখন মানুষের অন্য কিছুর অভাব দেখা দেয়। মানুষের চাহিদার কোনো শেষ নেই। একটা পূরণ হলে আর একটা চাহিদা এসে হাজির। রাশেদ 25,000 টাকা বেতনে সরকারি চাকরি করে। তার মধ্যে 10,000 টাকা বাড়ি ভাড়াতে চলে যায়। ছেলে মেয়ে দুজনের পড়াশোনার খরচ অনেক। ছেলে ঢাকা শহরে নামি দামি প্রাইভেট স্কুলে পড়ে। রাশেদের স্ত্রী সাদিয়ার একমাত্র ভাইয়ের বিয়ে সামনের মাসে। তাই রাশেদের কাছে আবদার করেছে বেশি না, 20,000 টাকা দামের কাঞ্জিভরম শাড়ি, 2,000 টাকার জুতা আর 5,000 টাকা লাগবে বাদবাকি জিনিস কেনার জন্য। একমাত্র ভাইয়ের বিয়ে বলে কথা, দামি শাড়ি না পরলে লোকে কি বলবে। সেই কথা শোনার পর থেকে রাশেদের খাওয়া দাওয়া, ঘুম অফ। অফিস কলিগদের থেকে অনেকবার ধার করেছে, বারবার খুঁজতে খারাপ দেখায়। প্রতি মাসে ধার নিলে সবার বিরক্তি আসবে, এটাই স্বাভাবিক। আজকাল অনেক পরিচিত মানুষ রাশেদকে এড়িয়ে চলে, যদি আবার ধার চেয়ে বসে তাই। রাশেদ বুঝেও কিছু বলে না, কি বা বলার আছে। ওরা ওদের জায়গায় ঠিক। সাদিয়ার পান খাওয়ার অভ্যাস, যে সে পান খায় না। মিষ্টি পান ছাড়া অন্য পান নাকি ফানসে লাগে। বাসা থেকে কিছুটা দূরে মিষ্টি পান পাওয়া যায়, সেখান থেকে রাশেদ 2 দিন পর পর কিনে আনে। কোনোদিন ভুলে গেলে বাসায় ঢোকার পর আবার যেতে হয়। সাদিয়ার পান ছাড়া একদিনও চলে না। রাশেদ পকেট থেকে টিস্যু বের করে মুখের ঘাম মুছে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। শরীরটা কেমন ছেড়ে দিয়েছে। কোনো মতে 3 তলাতে কলিং বেল চাপ দিল। সাদিয়া খুব হাসি খুশি মন নিয়ে দরজা খুলে, ও তুমি এসেছো? জানো আজ কি হয়েছে? কি? আরে পাশের বাসার ভাবি আছে না, তারও নাকি ভাইয়ের বিয়ে। ও, আমি তো বলেছি আপনার ভাই আমাকে 20,000 টাকা দিয়ে শাড়ি কিনে দিবে। ভাইয়ের বিয়েতে বোনকে সবার মধ্যে দেখা না গেলে কি ভালো লাগে? আমি চুপ আছি। চুপ করে আছো কেন? তুমি চাও না আমি সুন্দর শাড়ি পরি, আমাকে সবার চেয়ে সুন্দর লাগুক? তা কেন হবে? তাহলে আমাকে 1 গ্লাস পানি দিবে? গলাটা শুকিয়ে এসেছে, বাইরে প্রচুর রোদ। আমার শাড়ির কথা বলেছি না? তোমার এখন কত কিছু শুকিয়ে যাবে। কিছু চাইলে এমন করো তুমি। বিবাহিত জীবনে কী বা দিয়েছ? যখন কিছু আবদার করি তোমার মুখ কালো হয়ে যায়। সাদিয়া মিনমিন করে বলতে বলতে মুখে বিরক্তি নিয়ে পানি আনতে গেল। এই নাও পানি। রাশেদ এক নিঃশ্বাসে সব খেলো। এবার তার শরীরে প্রাণ এসেছে। পানির অপর নাম জীবন, এমনি এমনি হয়নি। শোনো, তোমার মেয়ের নাকি একটা জামা পছন্দ হয়েছে, আমাকে সারাদিন জ্বালাচ্ছে কিনে দেওয়ার জন্য। ভিতরে রুম থেকে রাশেদের আদরের মেয়ে রায়দা বের হয়ে আসছে। রায়দা ক্লাস 7-এ পড়ে। ক্লাস 7-এর শারীরিক গঠন দেখলে যে কেউ বলবে কলেজে পড়ে। রাশেদ তার মেয়েকে খুব ভালোবাসে। মেয়ের জন্য তার আর একটা পৃথিবী। আব্বু, আমার না একটা জামা পছন্দ হয়েছে। কি যে সুন্দর জামা। কত টাকা মা? আব্বু, 8,000 টাকা। তুমি আমায় কিনে দিবে না আব্বু? আমি তো সব বন্ধুদের বলে দিয়েছি আমার বাবা বেস্ট বাবা।
রাশেদ শান্ত গলায় দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, কিনে দিব তো মা। আমার একমাত্র রাজকন্যার পছন্দ হয়েছে, না দিয়ে কি পারি? সব বাবার কাছে বোধ হয় তার মেয়ে রাজকন্যা। শত কষ্ট হলেও বাবারা চায় তার সন্তানের মুখে হাসি থাকুক। সন্তানের হাসি যে বাবার কাছে অমূল্য। রায়দা এক রাজ্যের হাসি দিয়ে মায়ের দিকে চেয়ে বলছে, আম্মু দেখছো, বাবা আমাকে কিনে দেবে। আমার বাবা কত ভালো। সাদিয়া মেয়েকে জড়িয়ে ধরে হাসি দিয়ে বলছে, তোর মামার বিয়েতে খুব মজা হবে। বেশি দিন নেই, এখন থেকে সব রেডি করে রাখিস। মা। রায়দার নিচে নিচে রুমে চলে গেল, কারণ তার পছন্দের জামাটা কিনতে পারবে। এর মধ্যে জামা নিয়ে কত স্বপ্ন দেখা হয়ে গেছে। এই জামার সাথে কেমন কানের দুল পরলে ভালো লাগবে, কেমন সাজলে সবার চেয়ে সুন্দর লাগবে। সাদিয়া রাশেদের দিকে ঘুরে বলছে, তোমার ছেলেও বলছে তারও নাকি নতুন পাঞ্জাবি শার্ট প্যান্ট লাগবে। আচ্ছা, কেউ জানে না এ টাকাগুলো ইনকাম করতে একজন বাবাকে কত কষ্ট করতে হয়। তারপরেও সন্তানের কোনো চাওয়া বাবা অপূর্ণ রাখে না। সন্তানের তৃপ্তি ভরা মুখ দেখলে সব কষ্ট এক নিমিষেই হারিয়ে যায়। রাশেদ অসহায় চোখে রুমের দিকে যেতেই সাদিয়া পিছু ফিরে ডেকে উঠল, ওগো শুনছো? বলো। ভাইয়ের বউকে তো স্বর্ণের চেন দিতে হবে। একটা মাত্র ভাই আমার, না দিলে খারাপ দেখা যায়। চিন্তা করো না, আমি ব্যবস্থা করে রাখবো। কেনার সময় আমাকে নিয়ে যাবা, না হয় পুরান ডিজাইনের নিয়ে ফেলবা। তোমার পছন্দে বিশ্বাস নেই। কথাগুলো শুনে রাশেদের বুকের কষ্টগুলো হাহাকার করে উঠল। ঠিক আছে, নিয়ে যাব। যাও, তুমি গিয়ে রেস্ট করো, আমি টেবিলে খাবার দিই। একবারও জানতে চাইল না রাশেদের কি লাগবে। 3 থেকে 4টা শার্ট আছে, তাও অনেক বছরের পুরনো। সে কবে নতুন শার্ট বানিয়েছে হিসেব নেই। রাশেদ রুমে গিয়ে বালিশে মাথা লাগাতে চোখটা লেগে আসছে, কিন্তু হাজারো টেনশন মাথায় থাকলে কি ঘুমানো যায়? রাশেদের একটাই সমস্যা, মুখ ফুটে পরিবারকে কিছুই বলতে পারে না। তার মনে এটুকু সাহস নেই যে সাদিয়া বলবে, আমার কাছে অত টাকা নেই যে আমি তোমাদের এত দামি শাড়ি জামা কিনে দিব। সন্তানদেরও অভাব দেখাতে পারে না। যখন যাই বলবে, যত কষ্ট হোক সেটা ওদের সামনে হাজির করবেই। এ ধরনের পুরুষগুলো সব থেকে বেশি ভুক্তভোগী, কারণ আপন বলতে আমাদের পরিবার। আমরা যদি আমার পরিবারকে না বুঝাই আমাদের ধারণ ক্ষমতা কতটুকু, তাহলে বউ সন্তানেরা কখনো বুঝবে না আমাদের অবস্থান কি। টাকা ইনকাম করা যে সহজ না, ব্যাপারটা বোঝাতে হবে। যদি না বোঝাই তাহলে তারা অভাব নামক শব্দের সাথে কখনো পরিচিত হবে না। তাই কিছু ক্ষেত্রে পুরুষেরও দোষ থাকে। এমনও অনেক পুরুষ ভুক্তভোগী আছে যারা বোঝানোর পরে পরিবার বুঝতে চায় না। বেশিরভাগ মানুষের মন টাকার সাথে সম্পর্কিত। যে সন্তান টাকা দিবে সে সন্তানের কদর বেশি। স্বামী ভালো ভালো গিফট দিতে পারলে বউ খুশি। সন্তানের সকল চাহিদা মেটাতে পারলে তার বাবার মূল্য বেশি। মেয়ের জামাই যেটা বেশি খরচ করতে পারে তার সম্মান বেশি। টাকা দিতে না পারলে, সবার চাহিদা পূরণ না হলে একটা সময় সবার কাছে ভালোবাসা তিতা লাগে। সব কিছুকে ঘিরে যেন টাকার খেলা। টাকা না থাকলে কোনো দাম নেই। আমরা বেশিরভাগ মানুষের মেন্টালিটি এমন, তার মধ্যে কিছু ভিন্ন থাকতে পারে। রাশেদের টেনশন বেড়ে যাচ্ছে, কি করবে, কোথায় যাবে। 70-80 হাজার টাকার ব্যাপার। রাশেদ ভাবছে, আচ্ছা, সাদিয়া কি কখনো আমার মনের কথা বুঝবে? ও কি আমায় ভালোবাসে না? ভালোবাসলে তো বোঝার কথা। আমি কেন যে ওর মুখের উপর না করতে পারি না? গলাতে কথাগুলো আটকা পড়ে যায়। রাতের খাবার শেষে রাশেদ বারান্দায় দাঁড়িয়ে ঠান্ডা শীতল বাতাসে মন ভালো করার চেষ্টা করছে। সাদিয়া এসে নিজের মতো একপাশ হয়ে শুয়ে রইল। রাশেদের একটাই কষ্ট, এত বছরেও সাদিয়া কোনোদিন জিজ্ঞেস করে না রাশেদের মন কি চায়। মন খারাপ থাকলেও সাদিয়া বোঝে না, নাকি বুঝতে চায় না। বিয়ে কি শুধু চাহিদা পূরণের সম্পর্ক? প্রয়োজনের কথা ছাড়া তেমন কোনো কথা সাদিয়া বলে না। স্ত্রী স্বামীর কষ্ট না বুঝলে দুনিয়াতে আর কে বা আছে বোঝার জন্য? রাশেদ সাদিয়ার পাশে এসে মাথায় হাত রেখে বলছে, আচ্ছা সাদিয়া, আমি না থাকলে তোমার খারাপ লাগবে? সাদিয়া বিরক্ত নিয়ে মাথা থেকে হাত সরিয়ে নিয়ে বলছে, রাত বেড়াতে কি মাথাটা গেছে? কেন খারাপ লাগবে না? বুড়ো বয়সে কি শুরু করেছো? ঘুমাও তো। মাঝে মধ্যে তোমার যে কি হয় বুঝি না। অদ্ভুত আচরণ করো। রাশেদ এক বুক হতাশা নিয়ে পাশে শুয়ে পড়ল। জানে ঘুম আসবে না, আসার কথাও না। ঘুম তাদের আসে যাদের মনে শান্তি আছে। রাশেদ ছোটবেলা থেকে লাজুক প্রকৃতি, সহজ সরল মনের ছেলে ছিল।
মেয়েদের সাথে কথা বলতে লজ্জা পেত বলে বন্ধুরা ভীষণ মজা করত। কলেজ ভার্সিটি লাইফেও কারোর সাথে প্রেম তো দূরের থাক, বন্ধুত্ব করেনি। বুকের মাঝে সব প্রেম জমিয়ে রেখেছিল বউয়ের জন্য, যার জন্য এত ভালোবাসা সে কখনো কিছু বুঝতে পারেনি। সাদের কাছে ভালোবাসা তেমন কোনো অস্তিত্ব নেই। রাশেদ জানতে চেয়েছে কাউকে পছন্দ করতো কিনা, সেভাবে কিছু বলেনি। সাদিয়া ভালো লাগা খারাপ লাগা সব কিছু সাজগোজ নিয়ে, এছাড়া তেমন কোনো কথা সাদিয়ার মুখে শোনা যায় না। আমাদের চারপাশে এরকম অনেক আছে যাদের সকল স্বপ্ন চাওয়া পাওয়া সাজগোজে বন্দি। তারা এটুকু বোঝে না এত সাজগোজ সৌন্দর্য সব তো স্বামীর জন্য। যদি স্বামীর মনের কথা বোঝার ক্ষমতা না থাকে তাহলে এসব দিয়ে কী লাভ। সকালে নাস্তা না করে রাশেদ বেরিয়ে পড়ল। রাশেদ সকাল সকাল অফিসের জন্য বের হয়েছে, যদিও অফিস টাইম 9টায়, কিন্তু তার আগে অফিসে চলে যাচ্ছে। বাসায় থাকতে ইচ্ছে করছে না। আজকের মধ্যে টাকার কোনো একটা ব্যবস্থা করতে হবে। আশেপাশের মানুষগুলো কর্মব্যস্ততায় এদিক সেদিক ছুটে চলছে। গার্মেন্টস কর্মীরা ঘুম ঘুম চোখে হেঁটে যাচ্ছে। আচ্ছা, ওদের তো এত দামি শাড়ির শখ জাগে না। ওদের স্বপ্ন শুধু কিভাবে দুবেলা দুমুঠো পেট পুরে খেতে পারবে এটুকু। আমাদের মধ্যবিত্তদের স্বপ্নগুলো বেশি বড়। যা আছে তা দিয়ে আমাদের স্বপ্ন কেনা যায় না, কারণ আমরা অনেক সময় নিজেদের সামর্থ্য নিয়ে সন্তুষ্ট হতে পারি না। রাশেদ অফিসে গিয়ে বেতন রেজিস্টার খুলে দেখলো তার তহবিলে কত টাকা জমা আছে। উত্তোলন করতে করতে 2 লাখের মতো জমা আছে। এর আগেও অনেকবার সাদিয়ার জন্য টাকা তুলেছে। ভেবেছিল আর তুলবে না, ভবিষ্যতের জন্য কিছু টাকা জমাবে। কখন কোনো কাজে হুট করে টাকা লাগে বলা যায় না। তাছাড়া বিপদ আপদের ঠিক ঠিকানা নেই। ছেলে মেয়েকে ভালো ইউনিভার্সিটিতে পড়াতে গেলে কারি কারি টাকা চলে যায়। বললে কি টাকা ধরে রাখা যায়? রাশেদ টাকা ওঠানোর জন্য কাগজপত্র রেডি করে স্যারকে বলছে, স্যার আমার ইমার্জেন্সি টাকা লাগবে, যদি আপনি দয়া করে সিগনেচার করে দিতেন। রাশেদ সাহেব, বাসায় সব ঠিক আছে তো? জি স্যার। রাশেদ সাহেব, আমি জানি আপনি খুব সহজ সরল একজন মানুষ, কিছু মনে করবেন না। একটা কথা বলি, যদিও বা আগেও বলেছি, এখনও বলছি, এভাবে যখন তখন তহবিল থেকে টাকা উঠাবেন না। এগুলো সামনে কত কাজে দরকার হবে, চিন্তাও করতে পারবেন না। স্যার আমি বুঝতে পারছি, কিন্তু আমার খুব দরকার বলে উঠাচ্ছি। ঠিক আছে, সিগনেচার করে দিলাম। তাও আমার কথাটা পারলে মাথায় রাখবেন। জি স্যার। রাশেদ জানে টাকা ওঠানো ঠিক হচ্ছে না, কিন্তু কি করবে, আর যে কোনো উপায় নেই। সাদিয়াকে বলতে গেলে সাদিয়া বাসায় তুলকালাম বাঁধাবে। ছেলে মেয়েও বাবার কষ্ট বুঝবে না, অযথা ঘরে অশান্তি বাড়বে। তার চেয়ে টাকা ওঠানো অনেক ভালো। কলিগ সামিউল রাশেদকে বোঝাচ্ছে, রাশেদ ভাই আর কতকাল সহজ সরল থাকবেন? এবার অন্তত ভাবিরে একটু বোঝান। এভাবে কয়দিন চলবে? একসময় এগুলো শেষ হয়ে যাবে, তখন কি করবেন? আমার সত্যি কিছু করার নেই। দেখেন ভাই, বউ সন্তানদের অভাব বোঝাতে হয়, না হয় দিনে দিনে চাহিদা বাড়তে থাকে। আপনি কিভাবে কোথা থেকে এনে দিচ্ছেন ওরা বুঝবে না, ভাববে চাইলে তো পেয়ে যায়। রাশেদ কথা না বাড়িয়ে বাকি কাজ করতে লাগলো। সরকারি চাকরিতে নিজের টাকা উঠাতে গেলে নানা কার্যক্রম সম্পন্ন করতে হয়। বাসায় যাওয়ার সাথে সাথে রাশেদের ছেলে প্রান্ত এগিয়ে এসে বলছে, বাবা আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ বাবার জন্য অপেক্ষা কেন? আসলে বাবা, কাল বন্ধুরা মিলে রাঙ্গামাটি যাব, সেখানের জন্য 1000 টাকা লাগবে। ও, আমি তো ভাবছি আমার ছেলের বুঝি আমার জন্য মন পড়ছে। যাই হোক, তোমার না সামনে পরীক্ষা? পরীক্ষা অনেক দেরি আছে, এখন টাকাটা দাও না, আমি ওদের কথা দিয়ে ফেলছি। রাশেদ চাচ্ছে না টাকা দিতে, ওই যে আগে থেকে কিছু নিষেধ করতে পারেনি, তাই আজ ছেলেকে মুখের উপর না করতে পারছে না। অনিচ্ছা থাকা সত্ত্বেও টাকা বের করে ছেলের হাতে দিল। এ বলে মনকে বোঝাচ্ছে, এ বয়সে ছেলে না ঘুরলে কখন ঘুরবে। প্রান্ত টাকা পেয়ে অনেক খুশি। বন্ধুদের সাথে ব্যান্ডের গান শেখার জন্য টাকাটা বড্ড দরকার ছিল। আজকাল পড়ালেখার চেয়ে গান বাজনা বেশি ভালো লাগছে। প্রান্ত রুমের দিকে যেতে মুখ ঘুরিয়ে বাবাকে বলছে, বাবা মামার বিয়ের জন্য আমার সব কিছু নতুন কেনা লাগবে। 1 মাস আগে তো সব কিনে দিলাম তোমাকে, সেগুলো সবাই দেখে ফেলছে, পুরান হয়ে গেছে। মার রায়দা কিনলে আমি কেন পারবো না? প্রান্ত ক্লাস 7 পর্যন্ত স্কুলের টপ স্টুডেন্টের মধ্যে একজন ছিল। ছেলের ভালো রেজাল্ট দেখে রাশেদ ছেলের কোনো আবদার অপূর্ণ রাখেনি, কিন্তু ক্লাস 9-এ ওঠার পরে হঠাৎ করে রেজাল্ট খারাপ করতে শুরু করলো। যে ছেলে এত ভালো স্টুডেন্ট ছিল সে পরীক্ষার কোনোভাবে পাশ করলো মাত্র।
প্রান্ত এলাকার কিছু ছেলের সাথে মিশে পড়ালেখা থেকে দিন দিন দূরে চলে যাচ্ছে। রাশেদ তেমন কিছু জানে না, কিন্তু রেজাল্ট খারাপ হবার পরে আরও বেশি টাকা দিয়ে ভালো টিচার রাখলো, যাতে ছেলে পড়াশোনা ত্রুটি না থাকে। পড়ালেখার অবনতি দেখে রাশেদ প্রান্তকে টাকা দিতে চায় না, আবার ছেলে জোর করে খুঁজলে না দিয়েও থাকতে পারে না। রাশেদের মারাত্মক সমস্যা, ছেলেমেয়েদের সাথেও উঁচু গলায় কথা বলতে পারে না। অবশ্য ছেলেমেয়েরা বুঝে গেছে তার বাবা কোন স্বভাবের, তাই বাবার ভালো লাগা খারাপ লাগা নিয়ে ওদের খুব একটা মাথা ব্যথা নেই। সব সন্তান অবশ হয়ে দুনিয়াতে আসে, তাদের সকল আচার আচরণ মা বাবার উপর নির্ভর করে। মা বাবা যেভাবে মানুষ করে সেভাবে তারা পরিচালিত হয়। তাই ছোট থেকে সন্তানকে ভালো খারাপ পারিবারিক অবস্থা সব কিছু বোঝাতে হবে, তাহলেতে তারা বড় হয়ে মা বাবার কষ্ট বুঝবে। রাশেদ মনে মনে সিদ্ধান্ত নিয়েছে এবার শেষবারের মতো সাদিয়ার আবদার মিটাচ্ছে। পরের বার থেকে সত্যি কথা জানিয়ে দেবে। অনেক হয়েছে, দিন দিন চাওয়া পাওয়া বেড়ে চলছে, এসব আর নেওয়া যাচ্ছে না। দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তাতে সাদিয়া যা খুশি করুক। আগে সাদিয়ার ভাইয়ের বিয়েটা ভালো ভালো মিটে যাক, তারপর থেকে রাশেদ কঠোর হয়ে যাবে। ইসলামে স্বামীর আনুগত্য করতে বলা হয়েছে, সেখানে স্বামী যদি স্ত্রী আনুগত্য করে তাহলে সংসার অশান্তি লেগে থাকবে। টাকা উঠানোর পরে সাদিয়া রায়দা প্রান্তকে নিয়ে মার্কেটে গিয়েছে, সবার যা যা পছন্দ সব কিনে নিয়েছে। রাশেদ ভেবেছে সাদিয়া একবার হলেও রাশেদের জন্য কিছু কেনার কথা বলবে, কিন্তু না, সাদিয়া নিজেরগুলো কিনে হাসি মুখে বাসায় চলে আসছে। রাশেদ ভাবছে, আমার ভাবাই ভুল হয়েছে, কার উপর আশা করছি, যার মনে আমার জন্য ভালোবাসা নেই। একসাথে একই ছাদের নিচে থাকলে কি ভালোবাসা থাকে? ভালোবাসার জন্য দুটো মনের মিলন খুব জরুরি। আজ সাদিয়া অনেক খুশি। শাড়ি কিনে বাসায় আসার পর থেকে আয়নার সামনে দাঁড়ায় আছে, কেমন লাগছে নিজেকে দু চোখ ভরে দেখছে। শাড়ি নিয়ে পাশের বাসায় ভাবির কাছে চলে গেছে, ভাবিকে না দেখালে রাতে ভালো করে ঘুমাতে পারবে না। সাদিয়াকে রাশেদ খেতে খেতে বলছে, আচ্ছা আমি যদি শাড়ি না কিনে দিতে পারতাম তুমি কি করতে? দূর, কি আজাইরা কথা বলছো, তুমি কিনে দিতে আমি জানি। এত বছরে এত কিছু চেয়েছি, কখনো দাওনি এমন হয়েছে নাকি? না, তা হয়নি, তবে যদি না পারতাম তখন? যেটা হবার নয় সেটা নিয়ে কথা বলে সময় নষ্ট করতে চাই না। আমার অনেক কিছু গোছানোর বাকি আছে, আমি উঠি। তোমার আজকাল কি হয়েছে বুঝি না। কিছু না। শোনো, স্বামীর কাজ হচ্ছে পরিবারের সবার চাওয়া পূর্ণ করা, সবাই তাই করে। ছেলে মেয়েকে খুশি দেখে রাশেদের মন খারাপ কোথায় যেন হারিয়ে গেছে। সন্তানের হাসির চেয়ে দামি কিছু এ পৃথিবীতে আছে নাকি? যত কষ্ট সব তো সন্তানের জন্য। দেখতে দেখতে সাদিয়ার ভাইয়ের বিয়ে কাছে চলে আসলো। রাশেদ অফিস থেকে ছুটি নিয়েছে। শুভর বাড়ির কাছাকাছি যেতে সাদিয়া কানের কাছে এসে বলছে, অনেক দিন পরে এসেছো, বেশি করে ফল মিষ্টি নিতে হবে, না হয় শ্বশুর বাড়িতে দাম থাকবে না। সাদিয়া না বললেও রাশেদ নিত। সাদিয়া রাগ করবে ভেবে প্রয়োজনের চেয়ে বেশি নিয়েছে। শ্বশুর বাড়ি যাবার পরে রাশেদের মন খারাপ হয়ে গেছে। এতদিন পরে এসেছে, শাশুড়ি ছাড়া আর কেউ তাকে চোখে দেখছে না। শাশুড়ি এসে কুশল বিনিময় করার পরে আর কারো তেমন দেখা নেই। সাদিয়ার ছোট বোন সুজাতার জামাইয়ের সাথে কথা বলতে গেছে। কেমন একটা গা ছাড়া ভাব নিয়ে কথা বলার কারণে রাশেদ গায়ে পড়ে কথা বলেনি। ঠিক আছে, সুজাতার জামাইয়ের অনেক পয়সা আছে, তাই বলে এমন আচরণ ভদ্র মানুষের না। বাবার বাড়ি আসার পরে সাদিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আসার পর থেকে বিয়েতে কি পরবে, কি কিনেছে সবাইকে দেখানোতে ব্যস্ত হয়ে আছে। সাদিয়ার ছোট বোন সুজাতা বলে উঠল, বাহ আপা, তুই এত দামি শাড়ি কিনেছিস, কত নিছে রে? বেশি না, 20,000 টাকা। 20,000? দুলাভাই কত বেতন পায় রে? জানি না, মনে হয় অনেক পায়। তুই কিনেছিস? না। কেন? আমার আগে থেকে ছিল, তাছাড়া এত দামি শাড়ি পরে কোথাও পরা যায় না। রাফি চাইছিল, আমি নিজ থেকে নেই নাই। দূর, শখ বলেও কিছু আছে। রাশেদকে একবার বলাতে কিনে দিয়েছে, আমি না কিনলে শান্তি পাবো না। সুজাতার খুব খারাপ লাগছে। সুজাতার স্বামী রাফির অনেক টাকা থাকলেও মন নেই। রাফির ধারণা ঘরের বউকে টাকা বেশি দেখালে নষ্ট হয়ে যায়, চোখে লাল নীল বাতি দেখে। সুজাতা একবার একটু করে বলেছিল, সামনে আমার ভাইয়ের বিয়ে আছে, একটা শাড়ি নিব। টাকা কি গাছে ধরে? ইনকাম করতে অনেক কষ্ট, বুঝছো? বললেই কেউ টাকা দেয় না, অন্যের টাকা নিজের পকেটে ঢুকাতে এত সহজ না। রাফি এমনভাবে ধমক দিয়েছে যে সুজাতা ভয়ে আঁতকে উঠেছে, তাই দ্বিতীয়বার বলার সাহস করেনি। রাফি খুব রাগী মানুষ, নিজের জন্য নিলেও সুজাতার জন্য কিছু নেয়নি।
রাফির কথা মতো সুজাতাকে চলতে হয়। যদি কথা নড়চড় হয় রাফির মেজাজ খারাপ হয়ে যায়। মাঝে মধ্যে সুজাতার খুব কষ্ট হয়, ওর স্বামী যদি রাশিদের মতো হতো তাহলে ওকে মাথায় করে রাখতো। শাড়ি গয়না কিছু না দিক, ভালোবাসা দিলেও সুজাতার আর কিচ্ছু লাগতো না। স্বামীর ভালোবাসা পেলে শাড়ি গয়না সব কিছু তুচ্ছ লাগে। রাফি যে একদম দেয় না তা কিন্তু না, যতটুকু লাগবে তাই দেয়। সুজাতার মেয়ে এসে যখন বলছে রাফি ডাকছে, সুজাতা সব রেখে তড়িঘড়ি করে রাফির কাছে যাচ্ছে দেখে সাদিয়া অবাক। জামাই ডাকছে তাই বলে এভাবে দৌড় দিতে হবে? সুজাতার চলে যাওয়া দেখে সাদিয়া কিছুটা হতভম্ব হলো। জামাই ডাকছে বুঝলাম, তাই বলে এভাবে যেতে হয়? বুঝি না সুজাতা এত জামাই পাগল কেন। সাদিয়া রায়দাকে বলছে, তোর বাপ কইরে? জানি না মা, এ হলে আর এক মানুষ, কোথায় গাপটি মেরে বসে থাকে কে জানে। সুজাতা গিয়ে দেখে রাফি নাক মুখ লাল করে বসে আছে। সুজাতা কাপা গলায় জিজ্ঞেস করলো, কিছু লাগবে আপনার? এতক্ষণ লাগে আসতে? আসলে আপুর সাথে কথা বলছিলাম, আমার যে খাওয়ার টাইম চলে যাচ্ছে সেদিকে খবর আছে? বাপের বাড়িতে আসি তো সব নিয়ম ভুলে গেছো, জানো না স্বামীর সেবা শ্বশুর বাড়িতে বেশি করতে হয়। আপনি রাগ করবেন না, আশেপাশে অনেকে আছে, রাগ করে কি করব? তুমি আর এ জীবনে ঠিক হইল না। ঠিক আছে এখন খাবার বারো। আচ্ছা আপনি আসেন। শোনো, আমাকে তোমার হাবা দুলাভাইয়ের সাথে বসাবা না। আজাইরা কথা শুরু করবে। এমন ঢিলা প্রকৃতির মানুষ আমি এই জীবনেও দেখিনি। মাথার মধ্যে ঘিলু বলতে কিচ্ছু নাই। এটা ঠিক বলছেন, ওনার মতো সহজ সরল মানুষের এ পৃথিবীতে বড্ড অভাব। সহজ সরল বলে সবার মতো মুখ ফুটে গায়ে লাগিয়ে কথা বলতে পারে না। তুমি কি আমাকে কথা শোনাচ্ছ? না না, শুধু বলতে চাচ্ছি বড় দুলাভাই একটু বেশি সহজ সরল, সেজন্য তো তোমার বোন নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। থাক বাদ দেন, কেউ শুনতে পেলে সমস্যা বাড়বে। সুজাতা দ্রুত পায়ে এগিয়ে গিয়ে মাকে বলছে, মা সব রান্না হয়েছে, তোমার ছোট জামাই নাকি খুব খিদে পেয়েছে। আগে বলবি না, জামাই মানুষ কতক্ষণ উপোস থাকবে। এক কাজ কর, বড় জামাইকে সহ ডেকে নিয়ে আয়। না মা, আগে আপে খেয়ে ফেলুক তারপর। কেন রে, কিছু হয়েছে? মাকে কিছু বলা যাবে না, তাতে মা খুব কষ্ট পাবে। কি করে বলবো তোমাকে? তোমার জামাইয়ের কাছে আমার আর এ পরিবারে কারো দাম নাই। বড়লোক হলে সব সময় সুখী হওয়া যায় না, সুখী হতে বড় মন লাগে। আরে না, তোমার জামাইয়ের কারো সামনে খেতে লজ্জা পায়, তুমি তো জানো। এর আগেও তো কারোর সাথে বসে খায়নি। আচ্ছা ঠিক আছে, যা তাড়াতাড়ি খেতে দে। তুইও খেয়ে ফেল জামাইয়ের সাথে, একসাথে বসে খাইলে মিল মহব্বত বাড়ে। দেখোস না তোর বাবা আমারে ছাড়া খায় না। সাদিয়ার মা নেহারা বেগম তার বিবাহিত জীবন অনেক সুখে কাটিয়েছেন। সাদিয়ার বাবা সুলাইমান শেখের টাকা না থাকলেও সুখের অভাব ছিল না। নেহারা বেগমের সাথে সব সময় ছায়ার মতো লেগেছিল। সুখে দুঃখে দুজন দুজনের হাত শক্ত করে ধরেছে। দুজন একা কোথাও থাকতে পারতো না, একসাথে না থাকলে নাকি তাদের ঘুম আসতো না। এমনও সময় গেছে যখন সাদিয়ার বাবা পেটের বেদনার জন্য কাজ ছেড়ে দিয়েছে, তখন নেহারা বেগম একা হাতে পুরো পরিবার সামলে নিয়েছেন। শ্বশুর শাশুড়ি সেবা করেছেন, ছেলে মেয়েদের গায়ে কষ্টের ছোঁয়া লাগতে দেয়নি। সুলাইমান সুস্থ হবার পরে দুজন মিলে সংসারে হাল ধরেছে। স্বামী স্ত্রীর সম্পর্কটাই এমন, একজন অন্যজনের ডাল হয়ে দাঁড়াবে। দুজনের প্রচেষ্টায় আজ এখন তাদের টাকার অভাব নেই, যেটুকু আছে তাতে সন্তুষ্ট। এখনও নেহারা বেগম সুলাইমান শেখকে একসাথে দেখলে মনে হয় নতুন যুগলবন্দি। তাদের মধ্যে ভালোবাসা ছিটেফোঁটাও কমেনি, বরং আগের চেয়ে টান বেড়ে গেছে। রাশেদকে একা বসতে থাকতে দেখে সাদিয়া বলছে, সারাদিন কি এভাবে বসে থাকবা? গিয়ে বাইরে সবার সাথে কথাবার্তা বলো। কাউকে দেখছি না কথা বলার মতো। তুমি তো কাউকে পাবা না, অবশ্য তোমার সাথে কথা বললে সবাই বিরক্ত হবে। ঠিক বলছো, সেজন্য কথা বলছি না। খেয়ে দে একটু সাজিদের সাথে কাজে হাত দাও। কোথায় শালার বিয়েতে দুলাভাইরা সব আয়োজন করবে, তা না জামাই সেজে বসে আছে। ওকে তো দেখলাম না। সাজিদ সাদিয়ার ছোট ভাই, যার বিয়ের জন্য তাদের এখানে আসা। সাদিয়া সাজিদকে ডেকে বলে উঠল, তোর দুলাভাইকে একটু কাজ টাজ দে, সারাদিন বসে থাকবে নাকি? শালার বিয়ে বলে কথা। আপু সেটা না হয় দিব, তুমি এভাবে রাগ করে কথা বলিও না, দেখছো না দুলাভাইয়ের মুখটা শুকিয়ে গেছে। ধুর, তোর দুলাভাইয়ের মুখ সারা জীবন শুকনো থাকে, আমি আগে থেকে অভ্যস্ত। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো, সবাই সাজগোজ নিয়ে ব্যস্ত। সাদিয়া ভীষণ খুশি, কারণ বিয়ে বাড়িতে সবার চেয়ে দামি শাড়িটা সে পরেছে। ভীষণ সুন্দর করে সেজেছে, নিজেকে আয়নায় ফিরে ফিরে দেখছে। রাশেদের কাছে নতুন কিছু নাই, কখন নিজের জন্য শপিং করেছে ভুলে গেছে। যেমন ছিল তেমনটাই পরেছে।
সাদিয়ার মা রাশেদের দিকে তাকিয়ে দেখে পাঞ্জাবিটা বেশ পুরনো। মেয়ের কাছে গিয়ে বলছে, তুই এত দামি শাড়ি নিয়েছিস, জামাই পুরন জামা পরছে কেন? জামাই কিছু নেয়নি? মনে হয় নেয়নি। আমরা তো কেউ মানা করিনি, নেয়নি কেন? দেখ মা, তোরে একটা কথা বলি, বিয়ের পরে স্বামীর সম্মান মেয়েদের সম্মান। স্বামী পুরন পাঞ্জাবি পরবে, বউ দামি শাড়ি পরে ঘুরে বেড়াবে, তাতে লোকে কি ভাববে? উল্টো সম্মান যাবে। রাশেদের পোশাক নিয়ে সবাই কানাঘুষা করবে, তোর ভালো লাগবে? বলবে বউ কত ভালো শাড়ি পরছে, আর জামাইকে দেখো কি পরছে। ও যেহেতু জানে তাহলে নেয়নি কেন? বিরক্ত লাগে ওর কাজ কারবার দেখলে। এখনো অসম্মান করার জন্য বসে আছে। একবার কি রাশেদকে নিতে বলেছিস? মনে হয় না। স্বামীর জামা কাপড় আছে কি নাই সেটা দেখার দায়িত্ব স্ত্রী। শুধু নিজেরটা দেখলে হয় না, যার জন্য এত বিলাসিতা তার দিকে নজর দিবি না? মায়ের কথা শুনে সাদিয়ার মেজাজ খারাপ হয়ে গেছে। প্রচণ্ড রাগ হচ্ছে রাশেদের উপর। রাগ করিস না, স্বামী হলো একটা মেয়ের জীবনে মূল্যবান রত্ন। আছে বলে মর্ম বুঝতে পারছিস না, যেদিন হারাবি সেদিন বুঝবি। মা আজাইরা বকিও না তো। সাদিয়া গিয়ে দেখে সত্যি রাশেদের পাঞ্জাবিটা পুরান লাগছে। রাশেদের কাছে গিয়ে রাগান্বিত স্বরে বলছে, আর কি কোনো পাঞ্জাবি নাই? এটা কেমন লাগছে আয়নায় দেখছো? এর চেয়ে আর ভালো পাঞ্জাবি নেই। তাহলে অন্য কিছু পরো, অন্যগুলো আরও বেশি খারাপ লাগবে। তাহলে নিজের জন্য কেননি কেন? আমি মানা করছি? মানা করনি, কিন্তু তুমি তো কিনতেও বলনি। আমাকে বলতে হবে কেন? তুমি কি কানা? চোখে দেখোনি আছে কি নাই? আমাকে অপমান করার জন্য বসে আছো, যাতে সবাইকে বোঝাও তুমি ফকির। সাদিয়ার সাথে রাশেদের তর্ক করতে ইচ্ছে করছে না। যত কথা বলবে তত কথা বাড়বে। বিয়ে বাড়িতে চারদিকে মানুষ আছে, আশেপাশে কেউ শুনলে পরে বিশ্রী ব্যাপার হয়ে যাবে। সুজাতা নিজের বিয়ের একটা শাড়ি পরেছে। সাদিয়ার শাড়ি দেখে মনটা একটু খারাপ। এত দামি শাড়ি না দিলেও একটা নতুন শাড়ি তো রাফি কিনে দিতে পারতো। দুলাভাই আপুকে কত না ভালোবাসে, যা পছন্দ হয় তাই কিনে দেয়। আমি তো এত দামি চাই না। তারপরেও রাফি সুজাতার মুখ কালো দেখে কাছে গিয়ে জিজ্ঞেস করছে, কি ব্যাপার, মুখ একটা কোমরার মতো করে রাখছো কেন? মনে হচ্ছে তোমাকে পিটাইছি। বাপের বাড়ির লোকদের বোঝাতে চাও তুমি আমার সাথে সুখী না? তা কেন হবে? স্বামীর বদনাম করলে দিন শেষে নিজের গায়ে পড়ে। আচ্ছা, আমাকে একটা নতুন শাড়ি দিলে কি হতো? তোমার কি কম আছে? আপুর তো কম নেই। তারপরে দুলাভাই আপুকে কত দামি শাড়ি কিনে দিয়েছে। শোনো, তোমার দুলাভাইয়ের মতো হাবাগোবা জীবনে কম দেখছি। আজ হাবলা বলে তোমার বোন এত উঠতে পারছে। নাকের ডগায় দিনরাত ঘোরাচ্ছে, উঠতে বসতে শাসন। বিন্দুমাত্র সম্মান করে নিজের স্বামীকে? আসতে বলেন, কেউ শুনবে। সুজাতার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় সাদিয়া রাফির সব কথা শুনে ফেলছে। অজান্তে চোখের কোণে জল চলে আসছে। সাথে আবার রাগও হচ্ছে রাশেদের বোকামির জন্য। এসব কথা হচ্ছে। রাশেদ নিজেকে একটু চেঞ্জ করতে পারে না। সেকেলে টাইপের চলাফেরা। রাফির কথা শোনার পর থেকে সাদিয়ার মাথায় কথাগুলো ঘুরপাক খাচ্ছে। আমি কি সত্যি রাশেদকে জ্বালাই? যদি তাই হতো, রাশেদ তো মুখ ফুটে কখনো কিছু বলেনি। নাকি সুজাতাকে ধমাতে রাফি আমার নামে বদনাম করছে? বিয়ে শেষ হবার পরে সাদিয়া রাশেদ সবার কাছ থেকে বিদায় নিচ্ছে নিজ গৃহে ফেরার জন্য। সাদিয়ার মা এসে সাদিয়াকে আড়ালে নিয়ে বোঝাচ্ছে, দেখ মা, আমার বড় জামাইটা বড্ড সাদাসিধে মানুষ। তুই যদি ওর মন না বুঝিস তাহলে কে বুঝবে বল? জামাইরে আর কষ্ট দিস না, একটু খেয়াল রাখিস। যখন তখন আবদার করিস না, একটু বুঝে শুনে চলিস। ফেরার পথে সাদিয়া কোনো কথা বলেনি, একদম শান্ত ছিল। ভেবে যাচ্ছে বাবার বাড়িতে কে কি বলছে। ভাবতে ভাবতে কখন চলে এসেছে বুঝতে পারেনি। সাদিয়ার মাঝে একটু একটু পরিবর্তন আসছে। রাশেদ ব্যাপারটা লক্ষ্য করেছে। পুরোপুরি পরিবর্তন হতে যে আরও কিছুটা সময় লাগবে। অবশ্যই পরিবর্তনে রাশেদের ভালো লাগছে, তবে খারাপ লাগাটা রয়ে গেছে রাশেদের সাথে। সাদিয়া এখনও মন খুলে কথা বলে না। হঠাৎ একদিন রাশেদের অফিস থেকে কল আসলো সাদিয়ার কাছে। রাশেদের শরীরটা খারাপ করেছে, তাই কলিগরা রাশেদকে হাসপাতালে নিয়ে যাচ্ছে। কথাটা শুনে সাদিয়ার বুকের ভিতর ধক করে উঠল। বারবার খারাপ চিন্তা মাথায় আসছে। রাশেদ ঠিক আছে তো? কিভাবে ঘোরের মাঝে হাসপাতালে গিয়েছে নিজে জানে না। হাসপাতাল পৌঁছানোর পর কলিগ সামিউল সামনে এসে বলছে, ভাবি আপনাকে একটু শক্ত হতে হবে। কি হয়েছে রাশেদের? ভাই বলেন না। আজ যদি রাশেদের কিছু হয়ে যায় আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। ভাবি আসলে। ভাই চুপ করে থাকবেন, আমার কলিজা কাঁপছে। রাশেদ ভাই আর নেই, অফিসে হঠাৎ করে স্ট্রোক করেছে। আমরা তখন বুঝিনি, ডাক্তার বলেছে তখন মারা গেছে। না, আমাকে এভাবে অপরাধী করেও যেতে পারে না।
সাদিয়ার চিৎকারে পুরো হাসপাতাল ভারী হয়ে এসেছে। কিছুক্ষণ পর পর বেহুশ হচ্ছে। হাসপাতালে এক কোনায় দাঁড়িয়ে রায়দা প্রান্ত কেঁদে যাচ্ছে। আজ যে তারা এতিম হয়ে গেল। এতিমদের জন্য এ সমাজে বেঁচে থাকা খুব কঠিন। বাবা থাকলে সবাই দাম দেয়, বাবা না থাকলে সবার অবহেলা নিয়ে বেঁচে থাকতে হয়। 1 মাস পর সাদিয়া অফিসে গিয়েছে পেনশনের কাজে। রাশিদের ফান্ডে কোনো টাকা জমা নেই। সামিউল সাদিয়াকে দেখে বলছে, ভাবি, রাশেদ ভাই খুব ভালো মানুষ ছিল। বুকে হাজার কষ্ট থাকলেও মুখ ফুটে কিছু বলতেন না। তহবিলে টাকা উঠাতে নিষেধ করেছিলাম, কিন্তু আপনাদের জন্য সব টাকা উত্তোলন করে ফেলছে। সাদিয়া বুঝতে পারছে কেন টাকা উঠাতে হয়েছে। সামিউলের কথা শুনে সাদিয়ার ইচ্ছে করছে নিজেকে শেষ করে দিতে। কেন জানতে চাইল না রাশেদ কোথা থেকে এত টাকা আনছে। সাদিয়া কখন নিজেকে আয়নায় দেখেছে নিজে জানে না। রাত হলে ঘুমাতে পারে না, বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। এমন কত রাত রাশেদ একা বারান্দায় কাটিয়ে দিত। সাদিয়া দেখেও না দেখার ভান করেছে। সাদিয়ার সাথে কথা বলতে গেলে সাদিয়া তুচ্ছ তাচ্ছিল্য করে দূরে সরিয়ে দিত। কিন্তু এখন ক্ষোভ করে চায় রাশেদ সাদিয়ার পাশে থাকুক, একটু কথা বলুক প্রাণ খুলে। আগের কথা মনে করে সাদিয়া মুখে হাত চেপে কাঁদতে শুরু করলো। রাশেদ, এখন বুঝতেছি কতটা কষ্ট আমি তোমাকে দিয়েছি। কখনো তোমার মন বুঝতে চাইনি, কিভাবে এই সংসার চালিয়েছে জানতে চাইনি। শুধু চেয়ে গেছি আর তুমি কোনো অভিযোগ না করে দিনরাত এক করে আমাদের চাহিদা পূরণ করেছো। তুমি সত্যি আমাকে বড় শিক্ষা দিয়ে গেলে। এত বড় শাস্তি না দিলে কি হতো না? আগের মতো রায়দা প্রান্তের চাহিদা মেটাতে পারে না। মাঝে মধ্যে সমস্যা বুঝে আবার রাগ করে। আজ বাবা থাকলে ওদের শখ পূর্ণ হতো, মা হয়ে কিছু পারছে না। সংসারের দায়িত্ব নিতে নিতে সাদে এখন নিজেকে নিয়ে ভাবতে ভুলে গেছে। রাশিদের শূন্যতা তাকে প্রতিটা মুহূর্তে যন্ত্রণা দিচ্ছে।